আজকে তোমাদের পড়াবো ভিটামিন ডি, ফ্যাট সলিউবল ভিটামিন এ আর ভিটামিন ই আমরা আগে পড়েছি। আচ্ছা, ভিটামিন ডি এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন, এটার আরেক নাম সোলার ভিটামিন। হ্যাঁ, কারণ সূর্যের আলো থেকে এটা আমাদের বডিতে তৈরি হতে পারে। ঠিক আছে, সূর্যের আলো যদি পড়ে আমাদের স্কিনে, স্কিন তখন এই ভিটামিন ডিটা তৈরি করতে পারে। আমাদের স্কিনে 7 ডিহাইড্রোকোলেস্টেরল নামে একটা কম্পাউন্ড থাকে, এটা এক ধরনের কোলেস্টেরল ডেরিভেটিভ, এক ধরনের স্টেরল। ঠিক আছে, এই 7 ডিহাইড্রোকোলেস্টেরলটা থেকে ভিটামিন ডি সিনথেসিস হয়। আমাদের সূর্যের আলোর যে আলট্রাভায়োলেট রে আছে সেটা যদি আমাদের স্কিনে পড়ে তখন এইটা আর কি ভিটামিন ডিটা সিনথেসিস হয়। তো যদি আমরা সানস্ক্রিন ইউজ করি তাহলে আমাদের আলট্রাভায়োলেট রেটা মানে ভালো মানের সানস্ক্রিন যদি কেউ ইউজ করে তাহলে কিন্তু এই রেটা আমাদের স্কিন অ্যাবজর্পশন করতে পারে না, তখন তার ভিটামিন ডিও তৈরি হবে না। ঠিক আছে, আর সূর্যের আলো যে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে আমরা যে আলোটা পাই সেই আলোতে সবচেয়ে বেশি ভিটামিন ডি সিনথেসিস হয়। কেউ যদি মোটামুটি আধা ঘন্টা সূর্যের আলোতে থাকে ডেইলি তাহলে সেটাই তার জন্য যথেষ্ট। যতটুকু ভিটামিন ডি লাগে তৈরি হয়ে যায়। আমরা বলেছি সূর্যের আলো মেইন সোর্স, তবে ডায়েট থেকে আমরা কিছু ভিটামিন ডি পেতে পারি, বিশেষ করে যারা এল্ডারলি পিপল, যারা হয়তো বাইরে যায় না, সূর্যের আলো পায় না, অথবা শীতের দেশের লোক যারা মানে প্রায় উত্তরের দিকের আর কি, যেখানে সূর্যের আলো খুব কম ওঠে, খুব কম সময় থাকে, বেশিরভাগ দিন মেঘলা থাকে, তখন আমরা এই ভিটামিন ডিটা হয় সাপ্লিমেন্টই দিতে হবে অথবা ডায়েটের মাধ্যমে তার খেতে হবে। ঠিক আছে, আচ্ছা, ডায়েট যদি আমরা খেতে চাই, প্ল্যান্ট থেকে আমরা যে ভিটামিন ডি পাই সেটাকে বলা হয় ডি2 অথবা আর্গো ক্যালসিফেরল, আর এনিম্যাল সোর্স থেকে যেটা পাই সেটা ডি3 অথবা কোলেক্যালসিফেরল। ফাইনালি এই দুটো ভিটামিনকেই আবার আমাদের বডিতে গিয়ে এটা অ্যাক্টিভেটেড হতে হয়। সরাসরি আর্গো ক্যালসিফেরল অথবা কোলেক্যালসিফেরল এটা খুব কমই কাজ করতে পারে। তো যেসব খাবারে আমরা ভিটামিন ডি পাই সেগুলোর মধ্যে আছে ফ্যাটি ফিশ, লিভার, এগ ইয়ক, মিল্ক। যদি ভিটামিন ডি দিয়ে ফোর্টিফাই করা হয় তাহলে পাওয়া যায়। এছাড়া চিজ এবং বাটার। আচ্ছা, তাহলে ডেইলি আমাদের কতটুকু ভিটামিন ডি দরকার? মোটামুটি 400 ইন্টারন্যাশনাল ইউনিটের মধ্যে, বাচ্চা বড় সবার জন্য। তবে যদি এল্ডারলি পিপল হয়, 60 ইয়ার্স এর বেশি হয়ে যায়, তখন তাদের একটু বেশি দরকার, 600 ইন্টারন্যাশনাল ইউনিট। ভিটামিন ডি আমাদের বডিতে সিনথেসিস হয়, আমরা বলেছি কিভাবে হয়। সানলাইট থেকে স্কিনে যখন আলট্রাভায়োলেট রে পড়ে তখন স্কিনে থাকে 7 ডিহাইড্রোকোলেস্টেরল, তাই না? এটা তখন কনভার্ট হয়ে কোলেক্যালসিফেরল অথবা ভিটামিন ডি3 তে কনভার্ট হবে। এরপরে ব্লাড স্ট্রিমে দিয়ে এটা লিভারে চলে আসবে। লিভারে একটা এনজাইম আছে 25 হাইড্রোক্সিলেজ। এই এনজাইমটা কি করে, এই ভিটামিন ডি3 বা কোলেক্যালসিফেরলকে কনভার্ট করে 25 হাইড্রোক্সিকোলেক্যালসিফেরল 25 পজিশনে একটা হাইড্রোক্সিল আয়ন অ্যাড করে। ভিটামিন ডি এর স্ট্রাকচারটা তোমরা যদি কোলেস্টেরলের কথা মনে রাখো, তাহলে কোলেস্টেরল যেরকম একটা 4টা রিং স্ট্রাকচার, তাই না? আমরা বলেছিলাম যে ফিউজ রিং থাকে, 4টা ফিউজ রিং থাকে, এ বি সি। এটা হচ্ছে 6 কার্বনের 3টা রিং, আর একটা হচ্ছে 5 কার্বনের পেন্টেন রিং। তাহলে এই রিং এর যে কার্বন গুলো আছে সেখানে 25 পজিশনে, এর সাথে আবার সাইড চেইনও আছে, অ্যালিফ্যাটিক সাইড চেইনও আছে। সেখানে 25 পজিশনে যখন হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড হয় তখন সেটা অ্যাক্টিভেটেড মানে লিভারে হয়, সেটাকে আমরা বলি 25 হাইড্রোক্সি কোলেক্যালসিফেরল অথবা ক্যালসিডিওল। এরপরে এটা আবার ব্লাড স্ট্রিম দিয়ে কিডনিতে চলে যাবে। কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে একটা এনজাইম থাকে, এটার নাম 1 হাইড্রোক্সিলেজ, 25 হাইড্রোক্সিকোলেক্যালসিফেরল 1 হাইড্রোক্সিলেজ অথবা আলফা 1 হাইড্রোক্সিলেজ বলি আমরা। এই এনজাইমটা কি করে, ফাইনাল অ্যাক্টিভেশন করে, অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করে, যেটার নাম 1,25 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল। তাহলে হাইড্রোক্সিল গ্রুপ আরেকটা অ্যাড হলো, আগে তো 25 পজিশনে ছিল, নাম্বার 1 পজিশনে যখন অ্যাড হলো তখন এটা ফাইনাল অ্যাক্টিভেশন হলো। আর এই যে এনজাইমটা, এই এনজাইমকে আবার নিয়ন্ত্রণ করে বা এটা করে আমাদের প্যারাথাইরয়েড হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড থাকে কি আমাদের নেকে, তাই না? আমাদের গলার সামনের দিকে থাকে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের কোণার দিকে 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে,
ছোট ছোট। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন আসে সেটা হচ্ছে প্যারাথরমোন, ঠিক আছে? এই প্যারাথাইরয়েড হরমোনটা এই এনজাইমটাকে রেগুলেট করে। তাহলে এই ভিটামিন ডি ফর্মেশন অ্যাক্টিভেটেড হবে। এই ভিটামিন ডি ফর্মেশনকে নিয়ন্ত্রণ করে কিছু জিনিস, যেটা হচ্ছে প্লাজমা ক্যালসিয়াম বা ফসফেট, এটার লেভেল যদি কমে যায় তখন কি ভিটামিন ডি ফর্মেশনটা বেড়ে যাবে। হ্যাঁ, তখন সিগন্যাল চলে যাবে কিডনির কাছে যে তুমি বেশি বেশি অ্যাক্টিভ ভিটামিন ডি সিনথেসিস করো, অথবা স্কিনকে বলবে যে তুমি বেশি বেশি অ্যাক্টিভ ভিটামিন ডি সিনথেসিস করো। প্যারাথাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে তো ওই এনজাইমের মাধ্যমে ডি সিনথেসিস বাড়ায়, ঠিক আছে? এছাড়া ইস্ট্রোজেন, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন, এই তিনটা হরমোনেরও ফাংশন আছে। আর ইনহিবিট করবে যে আর আমাদের অ্যাক্টিভ ভিটামিন ডি দরকার নাই, এটা বলবে কি প্লাজমা ফসফেট আর প্লাজমা ক্যালসিয়াম লেভেল এই দুটো যখন বেড়ে যাবে নরমালের চেয়ে, তখন বলবে যে ঠিক আছে এখন স্টপ করো, আর আমাদের ভিটামিন ডি দরকার নাই, ঠিক আছে? তাহলে এইগুলো ইনহিবিট করবে। আর তাহলে মেইনলি প্লাজমা ক্যালসিয়াম লেভেলটা রেগুলেট করবে। প্লাজমা ক্যালসিয়াম যখন কমে যাবে ভিটামিন ডি সিনথেসিস বাড়বে, প্লাজমা ক্যালসিয়াম যখন বেড়ে যাবে তখন ভিটামিন ডি সিনথেসিসটা কমে আসবে। আচ্ছা, এখন ভিটামিন ডি আমাদের কি কাজে লাগে? নিশ্চয়ই তাহলে প্লাজমা ক্যালসিয়ামের সাথে রিলেটেড। তাহলে রিলেশনটা কি? এটা হচ্ছে ভিটামিন ডি তিনটা জায়গায় কাজ করে, মনে রাখবা। প্লাজমা ক্যালসিয়াম রেগুলেট করার জন্য ভিটামিন ডি তিনটা জায়গায় কাজ করে। একটা হচ্ছে ইন্টেস্টাইন, এখানে কি করে ভিটামিন ডি আপটেকটাকে বাড়াবে। ভিটামিন ডি এখানে গিয়ে একটা প্রোটিন সিনথেসিস করে যেটা হচ্ছে ক্যালসিয়ামকে অ্যাবসর্পশনে হেল্প করে, ঠিক আছে? প্রোটিনের নাম হচ্ছে ক্যালবাইন্ডিন। তাহলে এই ক্যালসিয়াম অ্যাবসর্পশনে হেল্প করলো। তাহলে ইন্টেস্টাইনে কাজ করবে কি ক্যালসিয়াম অ্যাবসর্পশন করবে, যার ফলে ভিটামিন ক্যালসিয়াম লেভেল বাড়বে, প্লাজমা ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। এরপরে কিডনিতে কি করে, কিডনিতে এক্সক্রিশন, ক্যালসিয়ামের যে এক্সক্রিশন ছিল সেটা কমিয়ে দেবে। হ্যাঁ, যার ফলে ক্যালসিয়াম গুলো আমাদের ব্লাডে থেকে যাবে, বাইরে বের হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তার মানে প্লাজমা ক্যালসিয়াম এটাতেও বাড়বে। আর একটা বোনস থেকে ক্যালসিয়াম মোবিলাইজেশন করবে। তাহলে এই কাজগুলো হবে কি যখন আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমে যাবে তখন ভিটামিন ডি সিনথেসিস হবে, ভিটামিন ডি এসে তখন এই কাজগুলো করবে, ইন্টেস্টাইনে ক্যালসিয়াম অ্যাবসর্পশন করবে, কিডনিতে ক্যালসিয়াম সিক্রেশন বা এক্সক্রিশন কমিয়ে দেবে, আর বোনস থেকে ক্যালসিয়াম মোবিলাইজ করে ব্লাডে নিয়ে আসবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট ভিটামিন ডি ফাংশন। এক নাম্বার মনে রাখবে রেগুলেশন অফ প্লাজমা ক্যালসিয়াম। কিভাবে করে সেটা হচ্ছে এইভাবে। এছাড়া আরো কিছু ফাংশন আছে ভিটামিন ডি, সেটা হচ্ছে জিন এক্সপ্রেশন ও সেল ডিফারেন্সিয়েশনে হেল্প করে। ভিটামিন ডি এটা একটা হরমোন, ঠিক আছে? হরমোন বলা হয়। আমরা এর আগের দিন বলেছিলাম তাই না, যে একটা হরমোন যখন কি করে, একটা হরমোন কাজ করার সময় রিসেপ্টর লাগে, ঠিক আছে? আমরা সবাইকে আচ্ছা, তাহলে রিসেপ্টর থাকে কিছু হরমোনের জন্য। হরমোন যখন কাজ করবে একটা সেলের উপরে সে কাজ করবে, কখনো সেল মেমব্রেনের রিসেপ্টর থাকে, কখনো নিউক্লিয়ার মেমব্রেনের রিসেপ্টর থাকে, আবার কখনো সেলের ভেতরে রিসেপ্টর থাকে। ভিটামিন ডি কি করে, ভিটামিন ডি যখন সেলের উপর কাজ করতে আসে ভিটামিন ডি সেলের ভেতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে সেলের ভেতরে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের সাথে ভিটামিন ডি বাইন্ড করে, তারপরে এটা নিউক্লিয়াসে গিয়ে ডিএনএর উপর কাজ করে, ডিএনএ কে নির্দিষ্ট প্রোটিন সিনথেসিস করতে বলে, ঠিক আছে? তাহলে এই একই রকমের কাজ স্টেরয়েড হরমোন যেগুলো আছে সেগুলো করে একইভাবে। এর জন্য অনেক সময় ভিটামিন ডি কে আমরা স্টেরয়েড হরমোনও বলে থাকি। তাহলে স্টেরয়েড হরমোনের মতো কাজ করে কি কি করে, জিন এক্সপ্রেশন এবং সেল ডিফারেন্সিয়েশনে হেল্প করে। এর ফলে কি হয়, ইনসুলিন সিক্রেশনে হেল্প করবে, আবার প্যারাথাইরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন সিনথেসিস সিক্রেশন দুটাতেই হেল্প করবে। ইন্টারলিউকিন প্রোডাকশনকে ইনহিবিট করবে, ঠিক আছে? ইন্টারলিউকিন প্রোডাকশন করে কে, অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট, ঠিক আছে? আর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিন সিনথেসিস করবে, অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট থেকে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, আর অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট এগুলো থেকে আবার তৈরি হয় ইন্টারলিউকিন। এই যে আমরা এখন করোনা ভাইরাসের সময় শুনছি তাই না, যে কোভিড কি কি করে, মানুষের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়,
কেন হয়? ইন্টারলিউকিন তৈরি, ইন্টারলিউকিনের স্টর্ম হয়, তাই না? অনেক ইন্টারলিউকিন তৈরি হয়, সেটা লাংসে গিয়ে রেসপিরেটরি ডিস্ট্রেস করতে পারে। আর এই জন্য এটা প্রিভেন্ট করার জন্য আমরা বলি যে ভিটামিন ডি রিজার্ভ তার মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়া যাবে না। তাহলে ভিটামিন ডি কিন্তু এই যে ইন্টারলিউকিন প্রোডাকশনটা কমিয়ে এটাতে হেল্প করছে। আর একটা কি করে? মনোসাইট প্রিকারসর সেলের ডিফারেন্সিয়েশন করে আর সেল প্রলিফারেশনকে মডুলেশন করে। আচ্ছা, এখন আমরা একটু আগে বলেছি যে ভিটামিন ডি ক্যালসিয়াম রেগুলেশন, ক্যালসিয়াম লেভেলকে মেনটেন করে, কিন্তু এর সাথে আরো একটা হরমোন কাজ করে, সেই হরমোনটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে? তাহলে প্লাজমা ক্যালসিয়াম, আমরা একটু আগে বলেছিলাম প্লাজমা ক্যালসিয়াম যখন কমে যাবে তখন প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হবে। প্যারাথাইরয়েড হরমোন তখন অ্যাক্টিভ ভিটামিন ডি ফর্ম করবে, কিডনিতে যে কাজটা করে, হ্যাঁ, সরাসরি কিডনি কি স্টিমুলেট করে, ওটা ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করবে। আর ভিটামিন ডি তখন কি করবে? তিনটা জায়গায় কাজ করে, ইন্টেস্টাইন, কিডনি, বোনস, তিন জায়গা থেকে ক্যালসিয়াম অ্যাবসর্পশন করবে, করে ক্যালসিয়াম লেভেল বাড়িয়ে দেবে। আর প্যারাথাইরয়েড হরমোনটা কি করে? কিডনি এবং বোনসে। প্যারাথাইরয়েড হরমোনের ইন্টেস্টাইনে কোনো কাজ নাই, ঠিক আছে? ইন্টেস্টাইনে কাজ করতে পারে না, এটা ক্যালসিয়াম অ্যাবসর্পশন বাড়াতে পারবে না, কিন্তু আমাদের কিডনিতে এক্সক্রিশন কমাতে পারবে আর বোনসে গিয়ে ক্যালসিয়াম মোবিলাইজ করতে পারবে, করে ব্লাডে নিয়ে আসবে। তাহলে দুইটা হরমোন মিলিত ভাবেই সেরাম ক্যালসিয়াম লেভেল বাড়িয়ে দেবে। তাহলে এতক্ষণ আমরা ভিটামিন ডি সম্পর্কে যেটুকু বললাম একটু সামারাইজ করি। দেখো, ভিটামিন ডি তৈরি হয় কোথায়? আলট্রাভায়োলেট রে পড়বে স্কিনে, ঠিক আছে? স্কিনে থাকে 7 ডিহাইড্রোকোলেস্টেরল, এটা তখন তৈরি করবে কোলে ক্যালসিফেরল অথবা ভিটামিন ডি 3। এটা ব্লাড স্ট্রিম দিয়ে চলে আসবে লিভারে, লিভারে এসে তখন এটা কনভার্ট হবে কিভাবে? 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল। এরপরে এটা আবার ব্লাডে যাবে, ব্লাড দিয়ে যাবে কিডনিতে, কিডনিতে গিয়ে কি হবে? এটা তৈরি করবে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, ঠিক আছে? আর এই এই পজিশনে এখানে যে এনজাইমটা কাজ করে, এই এনজাইমকে স্টিমুলেট করবে এই যে প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে? তাহলে এটা অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হলো। অ্যাক্টিভ ভিটামিন ডি তিনটা জায়গায় কাজ করে, একটা ইন্টেস্টাইনে, ইন্টেস্টাইনে কি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে, আর একটা কিডনিতে কি করবে? এই যে ক্যালসিয়াম রিটেনশন করবে, ক্যালসিয়াম এক্সক্রিশন কমিয়ে দিবে, আমাদের বডি থেকে বের হতে দিবে না, কমাবে সেটা, ঠিক আছে? আর 3 নাম্বার কি বোনসের উপর কাজ করবে, করে এখান থেকে ক্যালসিয়াম গুলো মোবিলাইজ করে ব্লাডে পাঠিয়ে দিবে, কারণ প্লাজমা ক্যালসিয়াম ব্লাডের কনসেন্ট্রেশন নর্মাল লেভেলটা মেইনটেইন করা খুবই ইম্পর্টেন্ট। যদি প্লাজমা ক্যালসিয়াম লেভেল কমে যায় তাহলে যেমন অসুবিধা, আবার প্লাজমা ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলেও অসুবিধা, কাজেই এটা সবসময় একটা টাইট কন্ট্রোলের মধ্যে থাকে। তাহলে যখনই প্লাজমা ক্যালসিয়াম লেভেল বেড়ে গেল বা নর্মাল হয়ে গেল তখন কি করবে? যদি প্লাজমা ক্যালসিয়াম লো থাকে তখন প্যারাথাইরয়েড, এই যে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের নেকে থাকে, হ্যাঁ, থাইরয়েডের পাশে ছোট্ট লাল এই যে এগুলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তাহলে প্যারাথাইরয়েডকে স্টিমুলেট করতো, কিন্তু প্লাজমা ক্যালসিয়াম যেহেতু এখন নর্মাল হয়ে গেল, ম্যাম এই স্টিমুলেশনটা এখন আর করবে না, যার ফলে প্যারাথাইরয়েড আসবে না, ভিটামিন ডি আর নতুন সিনথেসিসের দরকার নেই। এটা হচ্ছে প্লাজমা ক্যালসিয়াম। ম্যাম ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আপনি স্লাইড কি শেয়ার করছেন? মানে এখানে দেখতে পাচ্ছি না আসলে। স্লাইড দেখতে পাচ্ছ না? না ম্যাম, আপনি আচ্ছা আচ্ছা দেখছি। আচ্ছা, কোনটা থেকে দেখো নাই? ম্যাম অন্যদেরকে মিউট করতে বলার পর থেকে আসলে আর স্লাইড দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তাহলে তো তখনই বলতে হতো। না ম্যাম, আসলে খেয়াল করি না, আমি মনে করছি স্লাইড শেষ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি আবার দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আবার মিউট করো। হ্যাঁ জি ম্যাম। এটা বলি, এটা দেখালেই তোমরা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম যে ভিটামিন ডি সম্পর্কে এতক্ষণ যেটা বললাম এখানে জাস্ট আমরা সামারাইজ করছি। স্কিনের আলট্রাভায়োলেট রে দিয়ে তৈরি হলো ভিটামিন
কোলেক্যালসিফেরল, ঠিক আছে, ছিল 7 ডিহাইড্রোকোলেস্টেরল, তৈরি হলো কোলেক্যালসিফেরল। এটা অ্যাবসর্পশন হয়ে ব্লাড স্ট্রিম দিয়ে লিভারে আসলো, লিভারে এসে তৈরি হলো 25 হাইড্রোক্সিকোলেক্যালসিফেরল, ঠিক আছে। এটা আবার ব্লাডে যাবে, ব্লাড থেকে আবার কিডনিতে গেল, কিডনিতে গিয়ে অ্যাক্টিভ ফর্ম যেটা, যে ভিটামিন ডি কাজ করবে, সেটা হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল তৈরি হলো। এখন এই অ্যাক্টিভ ফর্মটা তিনটা কাজ করবে, একটা যাবে বোনসে, ক্যালসিয়াম মোবিলাইজ করে ব্লাডে নিয়ে আসবে, 2 নাম্বারটা আসবে ইন্টেস্টাইনে, 2 নাম্বার কাজ ইন্টেস্টাইনে এসে ক্যালসিয়াম অ্যাবসর্পশনে হেল্প করবে, অ্যাবসর্পশন করবে, আর 3 নাম্বার কিডনিতে নিজেই কাজ করবে, করে ওখানে ক্যালসিয়াম রিটেনশন করবে, মানে ক্যালসিয়াম এক্সক্রিশন কমাবে আর ক্যালসিয়াম রিঅ্যাবসর্পশন করবে। তাহলে এটা হচ্ছে ভিটামিন ডি এর তিনটা কাজ। আর এখানে প্যারাথাইরয়েড হরমোন যে কাজটা করে সেটা এই যে এখানে যে এনজাইমটা কাজ করে ভিটামিন ডি অ্যাক্টিভেশনে কিডনিতে এসে, এটা কি করে, প্যারাথাইরয়েড হরমোন এই এনজাইমটাকে রেগুলেট করে, ঠিক আছে। যখন প্যারাথাইরয়েড সিক্রেশন হবে এ তখন একে গিয়ে স্টিমুলেট করবে যে তুমি ভিটামিন ডি সিনথেসিস বাড়াও, হ্যাঁ। আর প্যারাথাইরয়েড হরমোন কখন আসবে, যখন কিনা আমাদের প্লাজমা ক্যালসিয়াম লেভেলটা কমে যাবে। তাহলে প্লাজমা ক্যালসিয়াম কম হলে এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথর্মোন সিক্রেশন হবে এবং এটা তখন কাজ করবে ভিটামিন ডির সাথে, হ্যাঁ। তাহলে এই দুইটা মিলে ক্যালসিয়াম লেভেলটা সুন্দরভাবে একদম নর্মাল লেভেলে রেগুলেট করবে। তাহলে এটা হচ্ছে মূল ভিটামিন ডি এর কাজ, হ্যাঁ। আচ্ছা, যদি কোনো কারণে ভিটামিন ডি বেড়ে যায়, আমরা ধরো ভিটামিন ডি বেশি খেয়েছি, তাহলে কি হবে, এই সব কাজগুলো তখন বেড়ে যাবে, ঠিক আছে। বেশি বেশি ক্যালসিয়াম মোবিলাইজেশন হবে, কিডনি দিয়ে বেশি তখন এক্সক্রিশন, প্লাজমা ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে, সেটা আবার কিডনি দিয়ে এক্সক্রিশন হতে যাবে, ঠিক আছে। কিন্তু সেখানে ক্যালসিয়াম রিটেনশন যদি হয়ে রেনাল স্টোন ফর্ম করতে পারে, ঠিক আছে। আর অ্যাক্টিভ ভিটামিন ডি যদি কমে যায় কোনো কারণে, তাহলে প্লাজমা ক্যালসিয়াম লেভেলগুলো কমে যাবে, ইন্টেস্টাইন থেকে অ্যাবসর্পশন হবে না। তখন প্যারাথাইরয়েড হরমোন যদিও ক্যালসিয়াম বাড়ানোর জন্য কাজ করে, কিন্তু ও তো ইন্টেস্টাইন থেকে অ্যাবসর্ব করতে পারে না, হ্যাঁ। কাজেই আলটিমেটলি ক্যালসিয়াম লেভেলটা কম হয়ে যাবে। এখানে এই কথাগুলোই বলা হয়েছে একটু আগে যেটা বললাম, হ্যাঁ। এখানে ট্যাবলেটেড ফর্মে আছে। আচ্ছা, তাহলে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্ট হয় তাহলে কি হবে আমাদের বাচ্চাদের, একদম ছোটবেলায় যদি এটা ডেফিসিয়েন্ট হয় তাহলে রিকেটস হয়, ঠিক আছে। তখন ওদের যে গ্রোয়িং এজে যে লং বোন গুলো মিনারেলাইজেশন হওয়ার কথা ছিল, ক্যালসিয়াম ডিপোজিশন হওয়ার কথা ছিল, ক্যালসিয়াম জমে শক্ত হওয়ার কথা ছিল, সেইটা হবে না। তাহলে এখানে বলছি ফেইলিওর অফ মিনারেলাইজেশন অফ গ্রোয়িং বোন। আর যদি অ্যাডাল্টে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তখন কি হবে, এখানে অলরেডি ক্যালসিয়াম জমা হয়েছিল কিন্তু এই যে নর্মাল বোন, হ্যাঁ, কিন্তু তখন এই ক্যালসিয়াম গুলো সব মোবিলাইজ করবে ক্যালসিয়াম লেভেল ঠিক রাখার জন্য, হ্যাঁ। ভিটামিন ডি নাই, তখন ক্যালসিয়াম গুলো কি হবে, ডিমিনারেলাইজেশন অফ এক্সিস্টিং বোন। তাহলে এই ক্যালসিয়াম গুলো এখান থেকে চলে যাবে, এই বোনস থেকে গিয়ে ব্লাডে চলে যাবে। তাহলে রিকেটস হচ্ছে একটা ডিজিজ, এটা কি চিলড্রেনদের হবে এবং এটা হচ্ছে ফেইলিওর ইন মিনারেলাইজেশন অফ গ্রোয়িং বোন, হ্যাঁ। রিকেটস কয়েকটা ধরনের হতে পারে, আমি 2-4 কথা তোমাদেরকে একটু বলি। একটা হচ্ছে নিউট্রিশনাল রিকেট, যেটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে হবে এবং চিলড্রেনদের এটা হয়, এবং বোনস যেগুলো লং বোনস গুলো সেগুলো আন্ডার মিনারেলাইজেশন হয় না, যার ফলে এগুলো তো ওয়েট বিয়ারিং বোন, হ্যাঁ, আমাদের বডির ওয়েট এই লং বোন দিয়ে যায়, জয়েন্ট দিয়ে যায়, তখন কি হবে, জয়েন্ট গুলো ঠিক মতো ওয়াইডেনিং হয়ে যাবে আর বোনস গুলো বাঁকা হয়ে যায়, ঠিক আছে। এইটা কিন্তু আবার এটার ট্রিটমেন্ট হচ্ছে যদি ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয় তাহলে তার এটা আবার নর্মাল হয়ে যায়, হ্যাঁ। বিশেষ করে এখন অনেক বাচ্চাদের, হ্যাঁ, ভালো ভালো ফ্যামিলির বাচ্চাদের এটা হচ্ছে, কারণ বাচ্চারা রোদে খেলতে চায় না, মাত্র আধা ঘন্টা রোদ লাগালেই যথেষ্ট ছিল ভিটামিন ডি তার জন্য, যতটুকু তৈরি হতো। অথচ এখন বাচ্চারা সারাক্ষণ ফ্ল্যাট বাড়ির মধ্যে থাকে, যেখানে রোদও আসে না, বাতাসও আসে না, হ্যাঁ, তখন সহজেই বাচ্চাদের এটা রিকেটস হয়ে যাচ্ছে। এটা আর একটা হচ্ছে রেনাল রিকেট, এটা যাদের ক্রনিক রেনাল ফেলিওর আছে, সবকিছু যদি ঠিক থাকে, রোদ টোদ সবই লাগায়, তার ভিটামিন ডি তৈরি হবে, কিন্তু ওই যে কিডনিতে এসে যেটা অ্যাক্টিভেশন হওয়ার কথা ফাইনাল স্টেজ যেটা, সেটা হবে না। সে যদি ভিটামিন ডি খায়ও, ডায়েটেও যদি খায়, তাও সেখানে গিয়ে অ্যাক্টিভ ফর্মটা হবে না, ঠিক আছে।
কাজে এটা ট্রিটমেন্ট হচ্ছে আমি একদম অ্যাক্টিভ ফর্মটাই তাকে সাপ্লিমেন্ট হিসেবে দিব। আচ্ছা, আর অ্যাডাল্টে তো অস্টিওমেলাসিয়া হয়, যার ফলে বোনস গুলো সফট হয়ে যায় এবং অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, তখন হাড়টা সহজেই ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বিশেষ করে বয়স্ক লোক যারা হয়তো বাইরে যেতে পারে না, রোদে যেতে পারে না, হ্যাঁ, তাদের এইটা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এজেড পার্সনদের আমাদের এটা মাথায় রাখতে হবে যে তাকে আমরা ভিটামিন সাপ্লিমেন্ট দিতে পারি, ভিটামিন ডি সাপ্লিমেন্ট। ঠিক আছে, তার কারণ তারা সহজেই হয়তো পড়ে যাবে এবং পড়ে গেলে যদি ফ্র্যাকচার হয় তাহলে সেটা আবার জোড়া লাগানো অনেক কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা অস্টিওমেলাসিয়া কখন বুঝবো, তার সেরাম ক্যালসিয়াম লেভেল এবং ফসফেট লেভেল দুটাই কমে আসবে আমি যদি তার ব্লাড লেভেলটা দেখি। হ্যাঁ, আর সেরাম অ্যালকালাইন ফসফেটেজ একটা এনজাইম আছে, এই এনজাইম করলে দেখবো যে অনেক বেশি বেড়ে গেছে এই এনজাইমটা। ভিটামিন ডি টক্সিক, আমরা জানি যে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো যেহেতু আমাদের বডিতে স্টোর অবস্থায় থাকে এবং সহজে এক্সক্রিশন হয় না, এই ভিটামিন ডি এটা তো পানির সাথে ইনসলিউবল, তাই না, ওয়াটার ইনসলিউবল, তাহলে এটা ব্লাডে সলিউবল না, সবসময় এটা হয় ফ্যাটের সঙ্গে যাবে অথবা একটা প্রোটিনকে একে ক্যারি করে নিয়ে যেতে হবে। কাজে এটা সহজে ইউরিন দিয়ে বের হবে না, আমাদের বডিতে জমা থাকবে। কিন্তু কেউ যদি সারাদিনও রোদে গিয়ে বসে থাকে তাহলে কিন্তু তার অপটিমাম লেভেলে ভিটামিন ডি তৈরি হবে, এক্সেস তৈরি হবে না। ঠিক আছে, কাজেই রোদ লেগে এই ভিটামিন ডি টক্সিসিটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে কেউ যদি বেশি ভিটামিন ডি, এখানে বলছে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এটা যদি সপ্তাহ বা মাস ব্যাপী খেয়ে যায় ডেইলি, তখন তার এই টক্সিসিটিটা ডেভেলপ করবে। আমরা কি ক্লিনিক্যাল ফিচার পাবো, তার প্লাজমা ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে, কারণ অ্যাবজর্পশনও হবে, বোন রিজার্পশন হয়, মানে বোন থেকে ভিটামিন ক্যালসিয়ামটা ব্লাডে চলে আসবে। ঠিক আছে, এছাড়া বিভিন্ন অর্গানে যেমন আর্টারি, কিডনি, এটাতে ক্যালসিয়াম, যেহেতু ক্যালসিয়াম বেড়ে গেছে তখন বিভিন্ন অর্গানে ডিপোজিশন হওয়া শুরু করবে, সফট টিস্যুতে ক্যালসিফিকেশন হবে, মানে ক্যালসিয়াম ডিপোজিশন হবে, ক্ষুধা কমে যাবে, হ্যাঁ, বমি ভাব লাগবে, পিপাসা লাগবে, এছাড়া ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। আচ্ছা, তাহলে ভিটামিন ডি আমরা কি কি পড়লাম, ভিটামিন ডি কিভাবে তৈরি হয়, হ্যাঁ, স্কিন থেকে, স্কিন, লিভার এবং কিডনি প্রত্যেকটা স্টেপ এটা জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, ভিটামিন ডি আমরা কোন কোন খাবারে পেতে পারি, মেইন সোর্স কোনটা, আর ভিটামিন ডির ফাংশন খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন ডির ফাংশন এটা কিন্তু তোমাকে ভিটামিন জিজ্ঞেস করলে এটা ভিটামিন এ আর ভিটামিন ডি, হ্যাঁ, এটা ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে, এই দুটো জিজ্ঞেস করা হবেই, ধরে রাখো। আচ্ছা, এখন আসো ভিটামিন কে। এটা একটা নাম হচ্ছে ফাইলোকুইনন, কয়েকটা নামে পাওয়া যায়, 3টা নাম, তাই না, আমরা পড়েছিলাম ফাইলোকুইনন, মেনাকুইনন, মেনাজিয়ন। ফাইলোকুইননটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম এবং এটা গ্রিন ভেজিটেবলসে পাওয়া যায়। মেনাকুইনন এই ভিটামিন কে একটা ভিটামিন যেটা ইন্টেস্টাইনাল ফ্লোরা তৈরি করতে পারে, আরো একটা ভিটামিন আছে ইন্টেস্টাইনাল ফ্লোরা তৈরি করতে পারে, সেটা কি মনে আছে, ভিটামিন বি12। ঠিক আছে, ভিটামিন কেটা ইন্টেস্টাইনাল ফ্লোরা তৈরি করতে পারে, আর সিনথেটিক আমরা পেতে পারি সেটা মেনাডিওল, মেনাডিয়ন, মেনাডিওল ডাইঅ্যাসিটেট নাম। তাহলে কিছু ভিটামিন আমরা ভিটামিনের একটা ফর্ম আমরা ভেজিটেবলসে পাই, আর একটা ফর্ম আমাদের ইন্টেস্টাইনে তৈরি করতে পারে, আর একটা ফর্ম সিনথেটিক ফর্ম। যেইলি আমাদের 60 থেকে 80 ইন্টারন্যাশনাল ইউনিটের মতো লাগে, মেল ফিমেল একটু ডিফারেন্স আছে, মেলের বেশি লাগবে, ফিমেলের কম লাগবে। কোন কোন খাবারে পাবো আমরা, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, ব্রকলি, ডিমের কুসুম, এছাড়া চিজ, লিভার, এগুলোতে পাবো। আর আইলিয়ামে যে ইন্টেস্টাইনাল ফ্লোরা থাকে আমাদের স্মল ইন্টেস্টাইনে, সেই ইন্টেস্টাইনাল ফ্লোরাটা ভিটামিন কে তৈরি করতে পারে। ফাংশন, প্রোথ্রম্বিন। ঠিক আছে, প্রোথ্রম্বিন একটা প্লাজমা প্রোটিন, এটা হেপাটিক মানে লিভার এই প্রোথ্রম্বিনটা সিনথেসিস করে, এটা সিনথেসিসে হেল্প করবে ভিটামিন কে। এছাড়া ক্লটিং ফ্যাক্টর, তোমরা যদি ব্লাড পড়ে থাকো তাহলে জেনেছো ওখানে ক্লটিং ফ্যাক্টর আছে 2, 7, 9, 10, এই চারটা হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। এই চারটা প্রোটিনের সঙ্গে যে অ্যামিনো অ্যাসিড থাকে সেই অ্যামিনো অ্যাসিড একটার নাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, এই গ্লুটামিক অ্যাসিডে কার্বক্সিল আয়ন যোগ করে। ঠিক আছে, কার্বক্সিলেশন করে, গামা কার্বক্সিলেশন করে। তাহলে ভিটামিন কেটা কি করবে, যে ক্লটিং ফ্যাক্টর, এই চারটা ক্লটিং ফ্যাক্টরের গ্লুটামিক অ্যাসিড রেসিডিউয়ে গামা কার্বক্সিলেশন করবে। প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডে কিন্তু একটা করে কার্বক্সিল আয়ন থাকবে, মানে কার্বক্সিল গ্রুপ থাকবে, এখানে আরো একটা কার্বক্সিল গ্রুপ যোগ করবে এই গ্লুটামিক অ্যাসিডে, তারপরে ক্লটিং ফ্যাক্টর গুলো অ্যাক্টিভ হবে বা ম্যাচিউর হবে, হ্যাঁ, তখন এটা ব্লাড কোয়াগুলেশন করতে পারবে।
তার আগে না। তাহলে ভিটামিন কে যদি না থাকে তাহলে কিন্তু এই অ্যাক্টিভেশনটা হবে না, ব্লাড কোয়াগুলেশনও হবে না, যার ফলে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে আমরা ব্লিডিং টেন্ডেন্সি পাই আর প্রথ্রম্বিন টাইমটা প্রলং হয়। ঠিক আছে, আমরা ফিজিওলজি যখন পড়বো এগুলো সম্পর্কে আরেকটু জানতে পারবো। আচ্ছা, তাহলে কাদের হবে ভিটামিন কে ডেফিসিয়েন্সি? ইউজুয়ালি এটা ডেফিসিয়েন্সি হয় না, কারণ ইন্টেস্টাইনাল ফ্লোরা এটা তৈরি করে। তবে যাদের স্টিয়াটোরিয়া হয়, স্টিয়াটোরিয়া কথাটার মানে হচ্ছে ফ্যাট, স্টুল দিয়ে যদি ফ্যাট চলে যায়, অ্যাবজর্পশন হয় না তাদের ফ্যাট, স্টুল দিয়ে পাস করে যায়, তাহলে কি ফ্যাট যদি অ্যাবজর্পশন না হয়, এটা ভিটামিন কে টা তো ফ্যাট সলিবল ভিটামিন ছিল, ফ্যাটের সাথেই এর অ্যাবজর্পশন হওয়ার কথা ছিল, তাহলে ভিটামিন কে অ্যাবজর্পশন হয় না, যার ফলে আমাদের লেভেল কমে যায়। কেউ যদি অ্যান্টিবায়োটিক খায়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লম্বা সময় ধরে খায়, তখন কি নর্মাল অ্যান্টিবায়োটিক কি করে, ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে, তাই না? তো নর্মাল ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া ডিজিজ তৈরি করেছিল সেগুলো তো কিল করবে, সেই সাথে সাথে আমাদের বডির যে উপকারী ব্যাকটেরিয়া ছিল, যেটা ব্যাকটেরিয়াল ফ্লোরা, সেগুলোকেও কিল করে ফেলে, যার ফলে কি সেগুলো তখন ভিটামিন কে সিনথেসিস করতে পারে না এবং তার ডেফিসিয়েন্সি হতে পারে। ভিটামিন কে টক্সিসিটিও হতে পারে, কিন্তু খুব কম। এটা যদি লার্জ ডোজে এবং প্রলং টাইম যদি কেউ অ্যাডমিনিস্ট্রেশন করে তাহলে হবে। টক্সিসিটির সিমটম হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে আর জন্ডিস হতে পারে। ঠিক আছে, আরবিসি ব্রেকডাউন করে ফেলে, যার ফলে জন্ডিস হয়। সবশেষে কথা, এটা নিউ বর্নদের ভিটামিন কে কম থাকে, তার কারণ হচ্ছে যে এটা প্লাসেন্টা দিয়ে, মায়ের থেকে যে যাবে প্লাসেন্টা দিয়ে ক্রস করতে পারে না বা খুবই কমই ক্রস করে। আর বাচ্চাদের ইন্টেস্টাইনটা কি হয়, স্টেরাইল থাকে। হ্যাঁ, স্টেরাইল থাকা মানে কি সেখানে কোনো ভিটামিন কে নাই, মানে সরি, সেটা ইন্টেস্টাইনাল ফ্লোরা নাই। নর্মালি একটা বাচ্চা যখন এনভিডি হয় বা নর্মাল ডেলিভারি জন্ম নেয়, তখন মায়ের ভ্যাজাইনা থেকে, মায়ের স্কিন থেকে সে কিন্তু এই ব্যাকটেরিয়া গুলো নিয়ে আসে, যেগুলো নর্মাল ফ্লোরা হিসেবে কাজ করবে, তার স্কিনে এগুলো থাকে এবং এগুলো তাকে ইনফেকশন থেকে প্রোটেকশন দেয়। যেসব বাচ্চা সিজারের মাধ্যমে হয়, সে কিন্তু ওই ভ্যাজাইনার যে নর্মাল ফ্লোরা ছিল সেই স্টোরটা সে কিন্তু পায় না। হ্যাঁ, সেজন্য ওইসব বাচ্চাদের ইমিউনিটি কম হয়। তো যেটা বলছিলাম, এই বাচ্চাদের স্টেরাইল ইন্টেস্টাইন থাকে। হ্যাঁ, অথবা যেসব বাচ্চা প্রিম্যাচিউর ইনফ্যান্ট, হ্যাঁ, তাদের প্রোটিন সিনথেসিসটা ঠিকমতো ডেভেলপ করে না, ঠিকমতো প্রোটিন সিনথেসিস করতে পারে না, করলেও ক্যাপাসিটি ফুলফিল করতে পারে না। তাহলে এদের তখন এই ক্লটিং ফ্যাক্টর গুলো তো এক ধরনের প্রোটিন, এদের তখন এই ক্লটিং ফ্যাক্টর গুলো ডেফিসিয়েন্সি হয়। হ্যাঁ, তাহলে এই ডেফিসিয়েন্সি, তাহলে ভিটামিন কেও ডেফিসিয়েন্সি হতে পারে, অথবা প্রোটিন ঠিক মতো তৈরি না হওয়ার কারণে এই নিউবর্ন বেবিদের ভিটামিন কে রিজার্ভটা কম থাকে, ভিটামিন কে কম থাকে। হ্যাঁ, তখন তাদের জন্মের 2 থেকে 3 দিন পরে একটা ডিজিজ হতে পারে, হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন সেটাকে বলে। তাহলে এইটা আমরা প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করার জন্য কি করি, আমরা সিঙ্গেল ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেই ভিটামিন কে। বাচ্চা জন্মের পরপরই একটা ভিটামিন কে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, যার ফলে তার তখন আর এই হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়লাম ভিটামিন ডি আর ভিটামিন কে, দুটাই ফ্যাট সলিবল ভিটামিন। দুটা ভিটামিনের সোর্স কি, কোথায় তৈরি হয়, দুটোই কিন্তু আমাদের বডিতে তৈরি হয়, একটা স্কিনে আর একটা ইন্টেস্টাইনাল ফ্লোরা দিয়ে, তাই না? তারপরে এইগুলোর ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে, এগুলোর ফাংশন কি। তাহলে আজকে এটুকুই।